মাত্র ৮ ঘন্টার একটি যুদ্ধ, আর সেই যুদ্ধই বদলে দিয়েছিল গোটা বাংলার ভাগ্য। যে নবাব একদিন হাজার হাজার সৈন্যের অধিপতি ছিলেন, সেই সিরাজ যুদ্ধ হেরে যাওয়ার পরেই স্ত্রী ও 2 কন্যাকে নিয়ে ছদ্মবেশে জঙ্গলে আশ্রয় নিতে বাধ্য হয়েছিলেন। বলা হয়, শেষবারের মতো সন্তানদের মুখে দুমুঠো ভাত তুলে দিতে তিনি মাটির হাঁড়িতে চাল বসিয়েছিলেন, কিন্তু ভাগ্য তাকে আর সেই সুযোগ দেয়নি। মির্জাফরের লোকেরা তাকে ধরে নিয়ে আসে, আর সেখান থেকে শুরু হয় বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার জীবনের সবচেয়ে নির্মম অধ্যায়। গত পর্বে আপনাদের দেখিয়েছিলাম মতিঝিলে কিভাবে নবাব সিরাজউদ্দৌলাকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রের বীজ বপন হয়েছিল। আজ সেই ষড়যন্ত্রের পরিণতি, পলাশীর যুদ্ধ, নবাবের পলায়ন, বন্দিত্ব এবং করুণ মৃত্যুর কাহিনী তুলে ধরব। আর এই কাহিনী শোনানোর সাথে সাথে দেখাবো পলাশীর যুদ্ধের সেই ঐতিহাসিক আমবাগানে এবং ভাগীরথীর তীরে, ঠিক যেখানে এই যুদ্ধ হয়েছিল 1757 সালের 23শে জুন। আজ থেকে প্রায় 269 বছর আগে ভাগীরথীর তীরে পলাশীর আমবাগানের মুখোমুখি দাঁড়িয়েছিল বাংলার নবাব সিরাজউদ্দৌলার বিশাল বাহিনী এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেনাবাহিনী। বাইরে থেকে এটা ছিল একটি যুদ্ধ, কিন্তু ভেতরে ভেতরে বহু আগেই শুরু হয়ে গিয়েছিল বিশ্বাসঘাতকতার খেলা। নবাবের বাহিনীতে ছিল প্রায় 50,000 সৈন্য। এর মধ্যে প্রায় 35,000 সৈন্যের দায়িত্বে ছিলেন প্রধান সেনাপতি মির্জাফর। নবাবের দৃঢ় বিশ্বাস ছিল বিপদের সময় তার সবচেয়ে বিশ্বস্ত সেনাপতি বাংলাকে রক্ষা করবেন, কিন্তু সেই বিশ্বাসই শেষ পর্যন্ত তার সবচেয়ে বড় ভুলে পরিণত হয়। অন্যদিকে মীর মদন, মোহনলাল এবং ফরাসি সেনাপতি সাফরে নিজেদের বাহিনী নিয়ে প্রবল প্রতিরোধ করে তোলেন। যুদ্ধের শুরুতে ইংরেজ বাহিনীর চাপে পড়ে যায়। রবার্ট ক্লাইভ নিজেও কিছু সময়ের জন্য উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন বলে বহু ঐতিহাসিক উল্লেখ করেছেন। কিন্তু যুদ্ধের মোড় ঘুরে যায় হঠাৎই। ইংরেজদের একটি কামানের গোলায় গুরুতর আহত হন বীর সেনাপতি মীর মদন। কিছুক্ষণের মধ্যেই তিনি মৃত্যুবরণ করেন। এই মৃত্যু শুধু একজন সেনাপতির মৃত্যু ছিল না, এটি ছিল নবাবের মনোবল ভেঙে পড়ার সূচনা। এমন পরিস্থিতিতে সিরাজউদ্দৌলা শেষ আশ্রয় খুঁজেছিলেন মির্জাফরের কাছে। বলা হয়, তিনি কোরআন শরীফ স্পর্শ করিয়ে বাংলাকে রক্ষা করার অনুরোধ করেছিলেন, কিন্তু সেই শপথও বিশ্বাসঘাতকতাকে থামাতে পারেনি। মির্জাফর আগেই ইংরেজদের সঙ্গে গোপন চুক্তি করে রেখেছিলেন। এদিকে জগৎ শেঠ, রায়দুল্লভ, ইয়ার লতিফ খান এবং আরও কয়েকজন প্রভাবশালী ব্যক্তি নবাবের বিরুদ্ধে অবস্থান নেন। ঐতিহাসিকের মতে জগৎ শেঠ, রায়দুল্লভ ইংরেজদের অর্থ তথ্য দিয়ে সাহায্য করেছিলেন। ফলে যুদ্ধের ময়দানে দাঁড়িয়েই নবাব ক্রমশ একা হয়ে পড়েন। এদিকে মির্জাফরের পরামর্শে যুদ্ধ সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেন সিরাজউদ্দৌলা। সৈন্যরা যখন ধীরে ধীরে পিছিয়ে আসতে শুরু করেছে, ঠিক তখনই সুযোগ বুঝে নতুন করে আক্রমণ চালায় রবার্ট ক্লাইভের বাহিনী। এতক্ষণ যে সৈন্যদল যুদ্ধ না করে শুধু দাঁড়িয়েছিল, তারা আর নবাবের পাশে দাঁড়ায়নি, কিন্তু শেষবারের মতো প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেছিলেন সিরাজ। কিন্তু তখন আর কিছুই করার ছিল না। চারদিক থেকে ভেঙে পড়ে তার প্রতিরক্ষা ব্যবস্থা। বিকেলের দিকে যুদ্ধের সমাপ্তি ঘটে। বাংলার স্বাধীনতার সূর্য অস্ত যেতে শুরু করে। সেই রাতেই মুর্শিদাবাদে প্রবেশ করে ইংরেজরা। মির্জাফরকে বাংলার নবাব ঘোষণা করা হয়, আর শুরু হয় প্রাসাদ জুড়ে লুটপাট। যে রাজধানী একসময় বিশ্বের অন্যতম ধনী নগরী ছিল, সেই মুর্শিদাবাদ থেকে বিপুল সম্পদ ইংল্যান্ডের পথে যাত্রা শুরু করে। এদিকে প্রাণ বাঁচাতে স্ত্রী লুৎফুন্নেসা এবং 2 কন্যাকে নিয়ে ছদ্মবেশে পালিয়ে বেড়াতে থাকেন সিরাজউদ্দৌলা। কখনো নৌকায়, কখনো জঙ্গলে, কখনো সাধারণ মানুষের বেশে। কয়েকদিন ধরে তিনি আত্মগোপন করেছিলেন। জনশ্রুতি রয়েছে, সে সময় জঙ্গলের মধ্যে একটি মাটির হাঁড়িতে সন্তানদের জন্য ভাত রান্না করতে গিয়েছিলেন তিনি, কিন্তু সেই খাবার আর তাদের মুখে তোলা হয়নি। একটি বিশ্বস্ত সূত্র থেকে খবর পেয়ে মির্জাফরের ছেলে মিরন সৈন্য নিয়ে সেখানে পৌঁছে যায়। সেখান থেকে বন্দী করা হয় বাংলার শেষ স্বাধীন নবাবকে। সিরাজকে নিয়ে যাওয়া হয় মুর্শিদাবাদে। স্ত্রী ও সন্তানদের আলাদা করে দেওয়া হয়। বহু ঐতিহাসিকের মতে মির্জাফর প্রথমে তাকে জীবিত বন্দী করে রাখতে চেয়েছিলেন, কিন্তু মিরন আশঙ্কা করছিলেন সিরাজ বেঁচে থাকলে আবার বিদ্রোহ শুরু হতে পারে। অবশেষে 1757 সালের 2রা জুলাই গভীর রাতে কারাগারের ভিতর নির্মমভাবে হত্যা করা হয় নবাব সিরাজউদ্দৌলাকে।
প্রচলিত বিবরণ অনুযায়ী ধারালো অস্ত্রের একের পর এক আঘাতে শেষ করে দেওয়া হয় মাত্র 23 বছরের এক তরুণ নবাবের জীবন। সিরাজের সেই ক্ষতবিক্ষত দেহ একটি হাতির পিঠে করে গোটা এলাকা ঘোরানো হয়, আর সেখানেই শেষ হয় বাংলার স্বাধীন নবাবদের শাসন, আর শুরু হয় প্রায় 2 শতাব্দীর ব্রিটিশ শাসনের ইতিহাস। কিন্তু ইতিহাসের বিচার বড়ই নির্মম। পলাশীর ষড়যন্ত্রে যারা অংশ নিয়েছিলেন তাদের অধিকাংশের শেষ জীবন সুখের হয়নি, তাদের মৃত্যু হয়েছিল খুবই নির্মমভাবে। আগামী পর্বে তুলে ধরব পলাশীর যুদ্ধের সেই বিশ্বাসঘাতকদের শেষ পরিণতি, ইতিহাস কিভাবে একে একে তাদের বিচার করেছিল সেই কাহিনী।